নাগরিক কোলাহল থেকে দূরে সমতলের মাঝেই ছোট্ট টিলার কোল ঘেঁষে স্বপ্ন তৈরির কারখানা। লোহা লক্করের ঠুংঠাং আওয়াজ ছাপিয়ে কানে আসে পাখপাখালির ডাক। বগুড়ার জয়পুরপাড়া এলাকায় গড়ের হাটে যন্ত্রবিজ্ঞানী আমির হোসেনের ওয়ার্কশপ এটি। ভেতরে ঢুকে এই বিমানে চোখ পড়লেই অনুমান করা যায় স্বপ্নটা আকাশ ছোঁয়ার। তবে আপাতত পৈতৃক সূত্রে পাওয়া কৃষিযন্ত্র তৈরিতেই সময়টা কাটছে ব্যস্ততায়। তার উদ্ভাবিত স্বয়ংক্রিয় সরিষা তেলের ঘানি নিতে খুলনা থেকে এসেছেন এক ব্যবসায়ী। মেশিন ডেলিভারির জন্য তোলা হচ্ছে গাড়িতে, কর্মীরাও কাজ করে যাচ্ছেন। তার আরেক উদ্ভাবন স্বয়ংক্রিয় 16টি ঢেঁকির ফরমায়েশ এসেছে, দ্রুতই বানিয়ে ফেলতে হবে সেগুলো। ইতোমধ্যেই তার আবিষ্কারের গল্প পেরিয়েছে দেশের গণ্ডি। তবে আব্দুল জব্বার ওরফে ধলু মেকারের ছেলের এই যাত্রার শুরুর গল্পটা কেমন ছিল? ব্যস্ততার মাঝেই সময় সংবাদকে জানালেন কিভাবে আমির হোসেন হয়ে উঠলেন যন্ত্রবিজ্ঞানী। আমাদের তো এই ওয়ার্কশপের বয়স 1940 সাল, আমার বাবার গড়া। তো তখন তো ধরেন আমাদের শৈশবগুলো লেখাপড়ার ফাঁকে ফাঁকে 2 ঘন্টা ধরে বাধ্যতামূলক ছিল কাজ শেখার, যে আমরা যাতে কাজ শিখে দেশের জন্য কিছু করতে পারি। আমার বাবার ইচ্ছে। আমার বাবা প্রায় কলকাতা যেত, কিছু আধুনিক জিনিসপত্র দেখতো এবং ঘুরে ঘুরে দেখতো হাওড়া এবং বিভিন্ন জায়গায়, যে ওখানে লেদ আছে, কারেন্ট কিভাবে চলিচ্ছে ডায়নামার থেকে, সেই কাজগুলো আমার বাবা শিখে আসে এবং সেগুলো আবার আমাদের শিখায়, যে এগুলো শিখা ভবিষ্যতে এগুলো খুব দাম পাওয়া যাবে। 1990 সালে ইটভাঙার পোর্টেবল মেশিন দিয়ে পরিচিতির শুরু। তবে ধান কাটার যন্ত্র আবিষ্কারের পর গণমাধ্যমে তাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। তবে তার খ্যাতির বিস্ফোরণ ঘটে রানী এলিজাবেথের ব্যবহৃত রোলস রয়েসের আদলে গড়া এক গাড়ি তৈরির পর। 90 সালে যখন কোরিয়ানরা বিশ্ব রোডের কাজ করতে আসে বাংলাদেশে, তখন ওদের বিরাট বিরাট ইট পাথর ভাঙ্গা মেশিন ছিল। সেটার আদলে ছোট করে মিনি করে আমি তৈরি করলাম 90 সালে প্রথম, এবং সেটা সারা বাংলাদেশে সমাদৃত হয়। এবং এই যমুনা ব্রিজ, লালন শাহ ব্রিজ সহ, মেঘনা ব্রিজ সহ, এগুলো আমার মেশিনে দিয়ে কাজ হচ্ছে এবং তিস্তা ব্যারেজের বিভিন্ন কাজ আমাদের ওয়ার্কশপে হচ্ছে। কারখানায় একটা ছবি ছিল, সেই ব্রিটিশ আমলের রানী ভিক্টোরিয়ার গাড়ি। তো ওই গাড়িটা দেখে আমি তখন মনে করি এই গাড়িটা আমি শখ করে তৈরি করব। তখন আমি এই গাড়িটা তৈরি করে একের হুবহু যেমন চাকার যে স্পোক দিয়ে তৈরি করা, ভাইব্রেশন খেলা, এগুলো সম্পূর্ণটা আমি অ্যাকুরেট করার পরে রাস্তায় যখন বের করি, তো চালায় কোনো ঝাঁকি না, সুন্দর এবং সবাই পছন্দ করে। তো তখন আমি এই গাড়িটা বাজারজাত করার একটা আগ্রহ প্রকাশ করি। কিন্তু বিষয়টা হলো, এই ইঞ্জিন তো আমরা তৈরি করতে পারি না, আমাদের দেশে সেরকম কোনো প্রযুক্তি নাই। তো আমি তখন চিন্তা করলাম যে একটা জাপান টয়োটা কোম্পানির সাথে একটা যদি সিস্টেম করা যায়, তাহলে আমরা গাড়িগুলো দেশীয়ভাবে তৈরি করতে পারবো। তখন আমাকে শিল্প সচিব মহোদয় আমাকে খুব সহযোগিতা করে, কিন্তু ওরা পরক্ষণে ওই ইঞ্জিন দিতে অপারগ করে, যে না, আমরা শুধু ইঞ্জিন বিক্রি করি না, আমরা গাড়ি। কারণ বাংলাদেশে যারা ব্যবসায়ী করে, জাপানি গাড়ি যারা শোরুমে বিক্রি করে, এরা নাকচ করে দিল। কথায় আছে, প্রয়োজনই উদ্ভাবনের জননী। ইঞ্জিনের ব্যবস্থা করতে না পারার সমস্যা থেকে আসে নতুন চিন্তা। ইঞ্জিন ছাড়াই চলবে গাড়ি। জ্বালানিবিহীন এই গাড়ি তৈরি করে আবারও শিরোনামে আসেন। আন্তর্জাতিক প্রযুক্তি মেলাতে বিদেশি কোম্পানির কর্মকর্তাদের কাছেও সমাদৃত হন আমির হোসেন। বড় সুযোগ এসেছিল, চাইলেই পরিবারসহ ভিন দেশে পাড়ি জমাতে পারতেন উন্নত জীবনের আশায়। তবে সেক্ষেত্রে গাড়িতে লেখা হবে না মেড ইন বাংলাদেশ। দেশপ্রেমের চেয়ে ব্যক্তিগত উৎকর্ষকে বড় করে দেখতে পারেননি, থেকে গেছেন এখানেই। যখন দেখলাম যে ইঞ্জিন জোগাড় হচ্ছে না, তখন আমি চিন্তা করলাম যে দেশীয়ভাবেই আমি এটা তৈরি করব। ওদেরকে আমি বলেই দিলাম যে আমি দেশীয়ভাবেই তৈরি করব, দেশীয় প্রযুক্তি দিয়ে। তখন আমার সেই সাবেকি বাবার শেখা সে টারবাইন ডায়নামা ফাংশনটা আমি তখন এখানে সংযোগ করি এবং টেস্ট করে দেখি, প্রেশার দিই। তারপরে ধরেন 5 জন মানুষের যে লোডটা, এই লোডটা প্রেশার করি এবং সেটাতে সফলতা আসে। তখন আমি ওটা গাড়িতে ব্যবহার করে গাড়ি সম্পন্ন করি এবং রাস্তায় সুনামের সহিত চালাই।
তাৎক্ষণিকভাবে প্রতিশ্রুতি দেন অনেকেই, তবে কাজের কাজটা কখনোই হয় না। গাড়িই হোক বা কৃষিযন্ত্র, নতুন নতুন গবেষণার জন্য সরকারের পৃষ্ঠপোষকতার বড্ড অভাব, যে অভাববোধ কখনো অভিমানী, কখনো হতাশ করে দেয় আমিরকে। সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন, বরাদ্দ না পেলে সুদমুক্ত ঋণ, এমনকি সংসার চালানোর মতো বেতন পেলেও দেশের মানুষের জন্য গবেষণার কাজ চালিয়ে যেতে চান। আর্থিক সহায়তা পেলে স্বল্প মূল্যের কম্বাইন্ড হারভেস্টার কিংবা দানা জৈব সার তৈরির মেশিন তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব বলেও জানিয়েছেন আমির। ধান কাটা মেশিন, বীজ বপন যন্ত্র, ধান মাড়াই যন্ত্র, এই যে জিনিসগুলো আমি তৈরি করেছি, জৈব সার আমি যেভাবে তৈরি করি, এটা এখনও বাংলাদেশে আমি তো মনে করি যে এটা সারা বিশ্বে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা উপার্জন করা সম্ভব। নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হোক এবং এগুলো বিদেশের মেশিন যাতে দেশে না আসে, দেশীয় মেশিনগুলাই প্রাধান্য পাক। কোটি কোটি টাকা এখন হারভেস্টার, কম্বাইন হারভেস্টার, বিদেশি মেশিন নিয়ে কৃষকেরা বিপাকে পড়ে গেছে, চালাতে পারছে না, অকেজ পড়ে আছে। এখন এই যে বড় একটা লোনের ভার তাদের উপর পড়ে গেল। আমি তো মনে করি যে দেশীয়ভাবে এই কম্বাইন হারভেস্টার মেশিন তৈরি করা সম্ভব, কিন্তু সেই সাপোর্ট জায়গা কই আমি তো দেখি না। এখন যারা মনে করেন কৃষি অফিসার বলেন, যেটাই বলেন, এনারা নিজেরাই এই অর্ডারগুলো হয়তো দেশীয়ভাবে এতগুলো মেশিন, কৃষি যন্ত্রপাতি আমরা কৃষকের মধ্যে দেব, সরকার হয়তো বলিচ্ছে, এটা ওনারাই নিয়ে নামমাত্র কিছু গ্রিল মিস্ত্রিকে নিয়ে নামসাম করে মেশিনগুলো দিয়ে, যেগুলো কৃষকের হাতে যায়, কিছুদিন পরে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই যে সঠিক মানের ব্যক্তিকে নিয়োগ করে আমাদের মতো 2-4 জন যদি থাকে, তা আমার মনে হয় এই দেশে আরও অন্যদিকে কিংবা মন্ত্রী মহোদয়কে চিন্তার কারণ নাই, আমরাই যথেষ্ট। বুয়েট থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের পদক পেয়েছেন 2004 সালে। সেই সুবাদে কয়লা খনি আর গ্যাস ফিল্ড পরিদর্শনেও গিয়েছেন। যেসব যন্ত্র বা যন্ত্রাংশকে দেশে অল্প খরচে পুনরায় কাজে লাগানো সম্ভব, তাকে বাতিলের খাতায় তোলা হয়েছে। লোকসান গুনতে হচ্ছে সরকার তথা দেশকে, যা ব্যথিত করেছে এই যন্ত্রবিজ্ঞানীকে। বাংলাদেশের যে ধরেন এই যে খনি সম্পদগুলো আহরণ করছে, ওরা কোনো লাভবান দেখাচ্ছেন, খালি লস। তো এখান থেকে দেশ কোনো বেনিফিট পাচ্ছে না। সেই সুবাদে আমাকে বললো যে আপনি একটু দেখেন ওটা কি বিষয়টা, শুধু দেখে আসবেন, এবং যেগুলো যন্ত্রগুলো স্টক হচ্ছে এগুলো কি ওদের দেশ থেকেই নিতে হবে না আমরাও তৈরি করতে পারবো, এই দুটা জিনিস আপনি একটু না দয়া করে যাবেন। তা আমি শুক্রবারের দিন একদিন সময় করে গেলাম, সব কিছু দেখে আসলাম। আসার পরে যেগুলো নষ্ট পার্টসগুলো ফেলে দেওয়া রাখছে, শত পিস এবং কোটি কোটি টাকার সম্পদ। তখন আমি ওকে লারে সারে দেখে বললাম যে এই মেশিনগুলো তো সচল করা যাবে, এটা তো নষ্ট হয়নি, যেটা হচ্ছে অতিরিক্ত 7-8 হাজার টাকা খরচ করলে আবার নতুনের মতো হয়ে যাবে। তখন ওই ইঞ্জিনিয়াররা করে যে আমাকে বলেছে চুপ করেন। আমি কেন, ব্যাপার আছে। আমি আচ্ছা ঠিক আছে। এখন বিষয়টা কোন জায়গায়, এই যে দেশীয়ভাবে যে কাজগুলো আমরা করি, আমাদের মতো 2-1 জনক যদি সব বিভাগে যদি ঢুকানো হয়, তাহলে দুর্নীতি আর থাকবে না। সব মিলিয়ে গড়ে প্রতি বছরে প্রায় 1000 খানেক স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করেন আমির হোসেন। সম্প্রতি তার গবেষণাগারে কাজ চলছে আরও একটি গাড়ি তৈরির, যা রাস্তায় চলাচলের পাশাপাশি হেলিকপ্টারের মতো উড়তে পারবে, এমনটাই দাবি করছেন তিনি। খুব শিগগিরই করা হবে পরীক্ষা, দ্রুতই সেই আবিষ্কারের গল্পটাও আনা হবে সময়ের দর্শকদের জন্য। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।